আমরা জানি বহুকোষী জীবদেহে পাশাপাশি অবস্থিত বিভিন্ন কোষ তাদের কোষ পর্দা বা কোষ প্রাচীরের মধ্যে বিভিন্ন ধরনের কোষীয় সংযোগ গঠন করে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। যেমন প্রাণী কোষের ক্ষেত্রে পাশাপাশি অবস্থিত কোষগুলির কোষ পর্দার মধ্যে টাইট জাংশন, ডেসমোজোম বা গ্যাপ জাংশন নামে কোষীয় সংযোগ গঠিত হয়। আবার প্রায় সমস্ত ধরনের উদ্ভিদ ও কিছু শৈবালদের দেহে পাশাপাশি অবস্থিত কোষগুলির মধ্যে গঠিত হয় বিশেষ ধরনের কোষীয় সংযোগ, যাকে আমরা প্লাজমোডেসমাটা বলি। আবার ছত্রাক দেহের অনুসূত্র বা ছত্রাক দেহে পাশাপাশি অবস্থিত কোষগুলির মধ্যে সেপ্টাল পোর নামে বিশেষ ধরনের কোষীয় সংযোগ থাকে। স্টোরিজ ইন বায়োলজির আজকের পডকাস্টে আমরা পাশাপাশি অবস্থিত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে থাকা ছিদ্র পথগুলি দিয়ে প্লাজমোডেসমাটা নামে যে কোষীয় সংযোগ গড়ে ওঠে তাদের নিয়ে আলোচনা করব। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে একসাথে কয়েক হাজার প্লাজমোডেসমাটা থাকতে দেখা যায়। প্লাজমোডেসমাটা শব্দটি কিন্তু বহু বচন। প্লাজমোডেসমাটার এক বচন হল প্লাজমোডেসমা। কিছুক্ষণ আগে প্রাণী দেহের কোষগুলির মধ্যে গঠিত হওয়া গ্যাপ জাংশনের কথা শুনলাম। গ্যাপ জাংশন হলো পাশাপাশি অবস্থিত দুটি প্রাণী কোষের কোষ পর্দা যখন বিশেষ ধরনের প্রোটিন, নাম হলো কোনেক্সিন নামে প্রোটিন নির্মিত নালীর সাহায্যে পরস্পর যুক্ত হয়, তখন তাকে আমরা গ্যাপ জাংশন বলি। প্লাজমোডেসমাটাও অনেকটাই প্রাণী কোষের গ্যাপ জাংশনের মতোই সংযোগ। তবে উদ্ভিদ কোষে যেহেতু কোষ পর্দার বাইরে কোষ প্রাচীর থাকে, তাই প্লাজমোডেসমাটার গঠন গ্যাপ জাংশনের থেকে অনেকটাই জটিল ধরনের হয়। যাই হোক, এর মধ্যেই আমাদের কিছুটা ধারণা তো হয়েই গেছে, তবুও সহজ করে আরেকবার বলি যে প্লাজমোডেসমাটা হলো কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন আবৃত এমন আণুবীক্ষণিক নালিকাকার গঠন যা পাশাপাশি অবস্থিত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রপথ থাকে সেই ছিদ্রপথ বরাবর বিস্তৃত হয়ে অবস্থান করে এবং পাশাপাশি অবস্থিত উদ্ভিদ কোষগুলির সাইটোপ্লাজমের মধ্যে সংযোগ স্থাপন করে। প্রতিটি উদ্ভিদ কোষের বাইরে কোষ পর্দা ছাড়াও আরেকটি শক্ত, দৃঢ় ও নির্জীব আবরণ কোষ প্রাচীর থাকে। তাই আমাদের মনে হতেই পারে যে সম্পূর্ণ উদ্ভিদ দেহে যতগুলি কোষ থাকে সবগুলি কোষ এই কোষ প্রাচীর দ্বারা সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে অবস্থান করে। আসলে কিন্তু প্লাজমোডেসমাটা নামে এই সাইটোপ্লাজমীয় সংযোগগুলির মাধ্যমে কোষ প্রাচীর দ্বারা আবৃত আপাত বিচ্ছিন্ন উদ্ভিদ দেহের সমস্ত কোষগুলির সাইটোপ্লাজম পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করে। অর্থাৎ বলা যায় সম্পূর্ণ উদ্ভিদ দেহের সমস্ত কোষের সাইটোপ্লাজম এই প্লাজমোডেসমাটাগুলি দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করে। কিছু কিছু বিজ্ঞানী তাই সম্পূর্ণ উদ্ভিদ দেহকে এক বহু নিউক্লিয়াস যুক্ত সাইটোপ্লাজমীয় অস্তিত্ব বা সিনসিটিয়াম বলে মনে করেন। যাই হোক, পরস্পর বিচ্ছিন্ন উদ্ভিদ কোষগুলির সাইটোপ্লাজম এইভাবে প্লাজমোডেসমাটা দ্বারা যুক্ত হয়ে উদ্ভিদদেহে এমন এক যোগাযোগ পথ বা পরিবহনের পথ গঠন করে যে পথ ধরে খুব সহজেই পাশাপাশি অবস্থিত কোষগুলির সাইটোপ্লাজম সরাসরি নিজেদের মধ্যে ছোট বড় বিভিন্ন আকারের অথবা নানা ধরনের প্রয়োজনীয় উপাদানের আদান প্রদান করতে পারে। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম ও প্লাজমোডেসমাটা নিয়ে গঠিত এই পথকে আমরা সিমপ্লাস্ট বা সিমপ্লাস্টিক পাথওয়ে বলে থাকি। প্রসঙ্গক্রমে বলে রাখি, সিমপ্লাস্ট ছাড়াও উদ্ভিদ দেহে আরেক ধরনের পরিবহন পথ আছে। পথটি গঠিত হয় উদ্ভিদ দেহের সমস্ত কোষগুলির নির্জীব কোষ প্রাচীর মিলিত হয়ে। এই নির্জীব কোষ প্রাচীর পথেও জল এবং খনিজ লবণ পরিবাহিত হয়। এই পথকে আমরা অ্যাপোপ্লাস্ট বা অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে বলি। যাই হোক, প্লাজমোডেসমাটা জানতে গেলে আমাদের কোষ প্রাচীরের উৎপত্তি ও গঠন সম্পর্কে একটু ধারণা থাকতেই হবে। আমরা জানি উদ্ভিদ কোষ বিভাজনের টেলোফেজ দশার শেষ পর্যায়ে নিউক্লিয়াস বিভাজিত হয়ে যাবার পর যখন সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস শুরু হয়, তখন দুটি অপত্য নিউক্লিয়াসের মাঝে ফ্র্যাগমোপ্লাস্ট গঠিত হয়। এই ফ্র্যাগমোপ্লাস্ট পরবর্তীতে সেল প্লেট গঠন করে। যাই হোক, এই ফ্র্যাগমোপ্লাস্ট বা সেল প্লেট গঠনে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অংশগ্রহণ করে। বলা যায় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বিভিন্ন অংশ এই সেল প্লেটের মধ্যে থেকে যায়। যাই হোক, পরবর্তীতে এই সেল প্লেটের ওপর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের পেকটেট, কিছু কিছু প্রোটিন ও লিপিড এসব নানা ধরনের উপাদান সঞ্চিত হয়। তার ফলে সেল প্লেটটি মধ্যপর্দা বা মিডিল ল্যামেলায় রূপান্তরিত হয়। তারপর এই মিডিল ল্যামেলার উভয় দিকে সেলুলোজের তন্তু
হেমিসেলুলোজ ও পেকটিনের ধাত্র প্রভৃতি জমা হতে থাকে। এর ফলে মধ্যপর্দা বা মিডল ল্যামেলার উভয় দিকে প্রথমে প্রাথমিক কোষপ্রাচীর গঠিত হয় এবং পরবর্তীতে প্রাথমিক কোষপ্রাচীরের ওপর গৌণ কোষপ্রাচীর গঠিত হয়। অর্থাৎ কোষ প্রাচীর বলতে আমরা পাশাপাশি অবস্থান করা কোষগুলির মাঝে অবস্থিত মধ্যপর্দা এবং মধ্যপর্দার উভয় দিকে প্রাথমিক কোষপ্রাচীর ও গৌণ কোষপ্রাচীরকে বুঝি। কিন্তু এই মধ্যপর্দা বা মিডল ল্যামেলার ওপর প্রাথমিক ও গৌণ কোষপ্রাচীরের বিভিন্ন উপাদানগুলি সঞ্চিত হওয়ার সময় কোন অংশগুলিতে আণুবীক্ষণিক ছিদ্রপথ তৈরি হয়, যে ছিদ্রপথে ভবিষ্যতে প্লাজমোডেসমাটা নামে সাইটোপ্লাজমীয় সংযোগ সৃষ্টি হবে। দেখুন, কোষ প্রাচীর গঠনের সময় যখন সেল প্লেট গঠিত হয়েছিল তখন সেল প্লেটের যে অংশে বা যেখানে যেখানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গিয়েছিল, পরবর্তীতে প্রাথমিক ও গৌণ কোষ প্রাচীরের উপাদান সঞ্চিত হওয়ার সময় কোষ প্রাচীরের ওই স্থানগুলিতে আণুবীক্ষণিক ছিদ্র থেকে যায়। কোষ প্রাচীরের ওই ছিদ্রে অবস্থিত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পরবর্তীকালে ফসফোলিপিডের দ্বিস্তর দ্বারা গঠিত কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত হয়ে প্লাজমোডেসমাটা নামক সাইটোপ্লাজমীয় সংযোগ সৃষ্টি করে। তাহলে আমরা জানলাম প্লাজমোডেসমাটা হলো ফসফোলিপিডের দ্বিস্তর দ্বারা আবৃত বা কোষ পর্দা দ্বারা আবৃত একটি নালিকাকার বা ধরুন সিলিন্ডারের মতো গঠন, যার কেন্দ্রে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অতি সূক্ষ্ম নলের আকারে অবস্থান করে। প্লাজমোডেসমাটা ব্যাসার্ধে 50 থেকে 60 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে এবং এই 50 থেকে 60 ন্যানোমিটার ব্যাসার্ধের প্লাজমোডেসমাটা কোষ প্রাচীরের মধ্যে যে ছিদ্রপথে অবস্থান করে সেই ছিদ্রের ব্যাস 80 থেকে 90 ন্যানোমিটার পর্যন্ত হয়। যাই হোক, প্লাজমোডেসমাটার কেন্দ্রে অবস্থিত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই অতি সূক্ষ্ম নালিকাকে আমরা ডেসমোটিউবিউল বলে থাকি। আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি যে এই ডেসমোটিউবিউল কোষ প্রাচীরের উভয় দিকে থাকা কোষ দুটির সাইটোপ্লাজমে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে তাদের সঙ্গে যুক্ত হয়। কোষ প্রাচীরের উভয় দিকের যে স্থানে ডেসমোটিউবিউল পার্শ্ববর্তী কোষ দুটির এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে যুক্ত হয়, প্লাজমোডেসমাটার ওই অংশকে আমরা গ্রীবা বা নেক অঞ্চল বলতে পারি। যাই হোক, ডেসমোটিউবিউল পার্শ্ববর্তী কোষ দুটির এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে যুক্ত হবার ফলে প্লাজমোডেসমাটা নামক সাইটোপ্লাজমীয় যোগসূত্র স্থাপিত হয়। প্লাজমোডেসমাটার প্রস্থচ্ছেদ করলে আমরা দেখতে পাবো যে এর কেন্দ্রে সূক্ষ্ম নলাকার ডেসমোটিউবিউলটিকে চারদিক থেকে আবৃত করে কোষপর্দা অবস্থান করছে। দেখা গেছে যে এই ডেসমোটিউবিউলের আবরণী পর্দা ও কোষ পর্দা উভয়ের গঠনেই কিছু অজ্ঞাত গ্লোবিউলার প্রোটিনের আধিক্য দেখা যায়। কোষ পর্দা এবং ডেসমোটিউবিউলের এই গ্লোবিউলার প্রোটিনগুলি আবার সাইকেলের স্পোকের মতো এক্সটেনশন বা উপবৃদ্ধির দ্বারা পরস্পর যুক্ত থাকে। গ্লোবিউলার প্রোটিনগুলির এই সাইকেলের স্পোকের মতো বৃদ্ধিপ্রাপ্ত অংশগুলি ডেসমোটিউবিউল ও কোষ পর্দার মাঝে যে সাইটোপ্লাজমীয় অঞ্চল থাকে তাকে অনেকগুলি ছোট ছোট চ্যানেলে বিভক্ত করে। প্লাজমোডেসমাটার মাঝে থাকা সাইটোপ্লাজমীয় অঞ্চলের মধ্যে এই সূক্ষ্ম সূক্ষ্ম চ্যানেলগুলি আবার 3 থেকে 5 ন্যানোমিটার পর্যন্ত ব্যাসার্ধের হতে পারে। যাই হোক, প্লাজমোডেসমাটার ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম চ্যানেলে বিভক্ত এই সাইটোপ্লাজমীয় অঞ্চলকে আমরা সাইটোপ্লাজমিক স্লিভ বা সাইটোপ্লাজমিক অ্যানুলাস বলি। সাইটোপ্লাজমিক স্লিভ বরাবর গঠিত এই সূক্ষ্ম সূক্ষ্ম চ্যানেল পথেই আসলে উভয় কোষের মধ্যে বিভিন্ন পদার্থের আদান প্রদান ঘটে থাকে। প্লাজমোডেসমাটার ভেতরের এই সাইটোপ্লাজমিক স্লিভ অঞ্চলে অ্যাক্টিন অথবা মাইক্রোটিউবিউলের মতো সাইটোস্কেলেটনের বিভিন্ন উপাদানও থাকতে দেখা যায়। এমনকি সাইটোপ্লাজমিক স্লিভে মায়োসিন মোটর প্রোটিনও থাকে। প্লাজমোডেসমাটার ভেতরে অ্যাক্টিন ও মায়োসিনের পাশাপাশি অবস্থান প্রমাণ করে যে প্রয়োজন অনুযায়ী প্লাজমোডেসমাটাটি দৈর্ঘ্য বরাবর সংকুচিত ও প্রসারিতও হতে পারে। আসলে প্লাজমোডেসমাটার গঠন অত্যন্ত জটিল। প্লাজমোডেসমাটার ভেতর দিয়ে বিভিন্ন পদার্থের পরিবহনে এছাড়াও আরও অসংখ্য ধরনের প্রোটিন অংশগ্রহণ করে। যাই হোক, এবার আমরা জানব যে উদ্ভিদ কোষে প্লাজমোডেসমাটা নামে এই সাইটোপ্লাজমীয় সংযোগ থাকবার উপযোগিতা কী। দেখুন, কোষের প্রয়োজনীয় বিভিন্ন পদার্থ যেমন সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অথবা শ্বসনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন শর্করা, বিভিন্ন খনিজ লবণ তথা বিভিন্ন আয়ন, অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন ধরনের হরমোন প্রভৃতি প্লাজমোডেসমাটার ভেতরে যে সাইটোপ্লাজমিক স্লিভের ক্ষুদ্র ক্ষুদ্র চ্যানেলগুলি থাকে সেই চ্যানেল পথে সরাসরি এক কোষের সাইটোপ্লাজম থেকে অন্য কোষে চলাচল করতে পারে।
এমনকি বড় আকারের বিভিন্ন প্রোটিন অণু, যেমন ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, ছোট ছোট আরএনএ, এমআরএনএ অথবা নানা ধরনের সিগন্যালিং মলিকুল, এইসব বৃহৎ অণুগুলিও এক অজ্ঞাত প্রক্রিয়ায় সাইটোপ্লাজমিক স্লিপ পথে এক কোষ থেকে অন্য কোষে পরিবাহিত হয়। তবে কোষে কোষে প্লাজমোডেসমাটা নামক এই সরাসরি সংযোগ থাকবার কিছু অসুবিধাও আছে। যেমন ধরুন, যখন কোনো কোষ কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হয় বা রোগগ্রস্ত হয়, তখন খুব সহজেই প্লাজমোডেসমাটা নামক এই সরাসরি সংযোগ পথ অতিক্রম করে ভাইরাসটি পার্শ্ববর্তী কোষগুলিতে সংক্রমণ ছড়িয়ে দিতে পারে। তবে স্বীকার করতেই হবে যে প্লাজমোডেসমাটার উৎপত্তি ও কাজ করবার পদ্ধতি এখনও পরিষ্কারভাবে জানা সম্ভব হয়ে ওঠেনি। আধুনিক বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে প্লাজমোডেসমাটা শুধু কোষপ্রাচীর গঠনের সময়ই গঠিত হয় না, বরং পূর্ণাঙ্গ বৃদ্ধিপ্রাপ্ত কোষের কোষপ্রাচীরেও নতুন করে প্লাজমোডেসমাটা সৃষ্টি হতে পারে। শুরুতে আমরা দেখেছি যে কোষপ্রাচীর যখন গঠিত হয় সেই সময় কিভাবে প্লাজমোডেসমাটা গঠিত হয়। কোষ বিভাজনের সময়েই গঠিত এই প্লাজমোডেসমাটাগুলিকে আমরা প্রাথমিক প্লাজমোডেসমাটা বলি। আর বৃদ্ধিপ্রাপ্ত কোষে যখন প্লাজমোডেসমাটা নতুন করে সৃষ্টি হয় তখন তাদের গৌণ প্লাজমোডেসমাটা বলা হয়। গৌণ প্লাজমোডেসমাটাগুলির গঠন আরও জটিল ধরনের হয়। আধুনিক বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে কোনো এক অজ্ঞাত প্রক্রিয়ায় উদ্ভিদ তার নিজের প্রয়োজন মতো এই প্লাজমোডেসমাটাগুলির মুখ খুলতেও পারে, আবার বন্ধও করতে পারে। ফলে প্রয়োজন অনুযায়ী উদ্ভিদ এই সিমপ্লাস্টিক পাথওয়ে ধরে বিভিন্ন পদার্থের পরিবহনকে নিয়ন্ত্রণও করতে পারে। প্রক্রিয়াটি এখনও পর্যন্ত অজ্ঞাতই রয়ে গেছে। তবে মনে করা হয় যে প্লাজমোডেসমাটার উভয় দিকের গ্রীবা অঞ্চলে ক্যালোজ নামক গ্লাইক্যান পলিমার সঞ্চিত হবার সঙ্গে প্লাজমোডেসমাটার মুখগুলি বন্ধ হয়ে যাবার বা খুলে যাবার একটি বিশেষ সম্পর্ক আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে স্টোরিজ ইন বায়োলজি নামে আমাদের এই উদ্যোগকে আপনি আপনার মতো করে সাহায্য করবেন। ভিডিওগুলিকে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের উৎসাহিত করবেন। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।